তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? চমৎকার একটা ঘটনা নিয়ে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আমি নাফি। 2012 সাল থেকে আপনার কণ্ঠ শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস, তাই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বেশি কথা না বলে আসুন ঘটনায় চলে যাওয়া যাক। লাল অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ প্রভাস কুমার বড়ুয়া সড়ক দিয়ে হেঁটে যেতেই বাম দিকের বৃহৎ দালানটিতে চোখ আটকে যায় সবার। পাহাড়ের গা ঘেঁষে অপরূপ কারুকার্য শোভিত সুবিশাল এই ভবন। এই ভবনটি উদ্বোধনের 2 বছরের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রায় 1200 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন এই মিলনায়তন বিগত 28 বছর ধরে বন্ধ রয়েছে। এই অডিটোরিয়ামকে কেন্দ্র করে একটি ঘটনা ভূত এফএমে প্রকাশিত হয়েছিল। শ্রোতা বন্ধুরা কি আন্দাজ করতে পেরেছেন আমি কোন বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলতে চাচ্ছি? জি হ্যাঁ, বলছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা। 2100 একরের বিশাল বিস্তৃত ক্যাম্পাস। এই ক্যাম্পাস যেন নানা রূপের সমাহার। পাহাড়, ঝর্ণা, লেক, সাপ, পাখি, হরিণ সহ জীব বৈচিত্র্য এই ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্ন এক মাধুর্যতা। কিন্তু সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর রূপের শিকার কি কেউ হয়েছেন কখনো? কথায় আছে, যেখানে সুন্দর সেখানেই অসুন্দর। ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম 2022 সালের অগাস্ট মাসে। পরীক্ষা দিতে এসেছিলাম বন্ধুদের সাথে, প্রায় 7 জনের দল। এক একজনের এক এক দিন পরীক্ষা, কাজেই আমাদের প্রায় 5-6 দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয়। একদিকে তারুণ্য, অন্যদিকে মনোমুগ্ধকর ক্যাম্পাসের পরিবেশ। নিজেদেরকে হলে আটকে রাখতে পারছিলাম না। 10 ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে সেদিনের মতো ঘুমিয়ে যাই। পরদিন আমার আর সামির এক্সাম ছিল। আমাদের সার্কেলে আমি আর সামি ছিলাম সবচেয়ে চঞ্চল। আমাদের আগেই পরীক্ষা শেষ, কাজেই 5 দিন সময় পাবো বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য। কোথায় কোথায় ঘুরবো আমরা নেট আর সিনিয়র ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে রাখলাম। আমরা মহা খুশি, কিন্তু এই খুশি আমাদের জন্য কাল স্বরূপ হল। ভর্তি পরীক্ষার সময় আমি ছিলাম মহাকবি আওয়াল হল। দুপুরে ডাইনিং এ খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা দুজন রেডি হয়ে বের হলাম। আমাদের উদ্দেশ্য টেলিটক পাহাড়। সিনিয়র ভাইদের থেকে ম্যাপের মাধ্যমে সকল তথ্য খুঁটিনাটি জেনে নিলাম। টেলিটক পাহাড়ে ওঠার জন্য আমরা এগিয়ে যেতে শুরু করলাম। শহীদ আব্দুর রব হল পার হয়েই পাহাড়ের গর্ভে ঢুকে পড়লাম। বঙ্গবন্ধু হল তখনও চালু হয়নি। ডান বাম আর পেছনে সারি সারি পাহাড়। প্রায় 3টা পাহাড় পার হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। নেমে পড়লাম জঙ্গলের মধ্যে। একটা ছোট খালের মতো অংশ পাড়ি দিয়ে একটা উপত্যকার মতো জায়গায় আসলাম। চারিদিকে শুনশান নীরবতা। সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। ঝিঁঝি পোকারে ডাকের শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যার আগেই। সামি খুব সাহসী, আমিও কম না। কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। এদিকে সূর্য হেলে যাচ্ছে আর আমি সামি ক্লান্তি নিয়ে পাহাড়ে উঠছি। দূর থেকে দ্বিতীয় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে সরু একটা মেলবন্ধন রাস্তা, একটার সাথে আরেকটা কত দূরে তবুও যুক্ত। কত সুন্দর এই সৃষ্টিকর্তার সৃষ্টি ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ আমরা বারবার হারিয়ে ফেলছিলাম নিজেদের। এমন সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বৃষ্টি। শুনেছিলাম ক্যাম্পাসে হুটহাট বৃষ্টি হয়, তাই বলে এমন পরিস্থিতিতে কি আর করার, এই পাহাড় বেয়ে নেমে আসা এখন বেশ কঠিন। আর একটা ঝামেলা হচ্ছে আমাদের নামতেও হবে। এর জন্য আমাদের আরো 2টো পাহাড় ক্রস করতে হবে। গাছের ডাল ভেঙে হাতে নিলাম, নরম মাটিতে পিছলে যেন না পড়ে যাই। খানিক এগোতেই একটা দৃশ্য দেখলাম। খানিক অবাক হলাম। একটা বৃদ্ধ মানুষ দূরে বৃষ্টির মধ্যে খালি গায়ে নিজের 2 হাঁটুর মাঝে মাথা ঢুকিয়ে চুপচাপ পাহাড়ের এক কিনারায় বসে আছে। একবার
আমাদের মতো চলে যাই, কিন্তু স্বামীর পীড়াপিড়িতেই ওইদিকে এগিয়ে গেলাম। অন্ধকারও হয়ে আসছে। লোকটার কাছে এগোতেই একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা নিশ্চিত আওয়াজটা ওনার না। আমরা যত এগিয়ে যাচ্ছি আওয়াজটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছিল। আমি ধপ করে স্বামীর হাত ধরে ফেললাম। এই থাম, অন্ধকার হয়ে গেছে, চল যাই। ও বলল, দেখি না লোকটার কাছে গিয়ে কি হয়, দেখি না একটু গিয়ে। এমন সময় মাগরিবের আজান আধো আধো কানে আসলো। আমার পরিবেশটা খারাপ লাগা শুরু করলো। আমরা ওনার কাছে গিয়ে ডাক দিলাম। উনি দ্বিতীয়বারে মাথা না তুলেই বললেন, আমার চাষ করা বেগুনের ছুরি পাহাড় থেকে নিচে পড়ে গেছে। উনি বললেন, তোরা এই সময় এখানে কি করিস? আমরা চমকে উঠলাম। তুই করি কেন বলল? লোকটা এখনো মাথা তুলে আমাদের দেখেনি। বিষয়গুলো আমার কাছে কেমন যেন লাগা শুরু করলো। স্বামীকে বললাম, আয় তো। ওকে টানতে টানতে নিয়ে আসলাম। আসার পথে পেছনে তাকিয়ে দেখলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার আত্মাটা তখন কেঁপে উঠল। এত বিশ্রী হাসি আমি জীবনে দেখিনি। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। কাঁপা কাঁপা অস্থির মন নিয়ে আমরা একটু সামনে আসতেই একটা দৃশ্য আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার মতো অবস্থা করে দিল। যে মানুষটাকে আমরা তখন দেখলাম, 5 মিনিটের পথ এসে দেখি অন্ধকারে একটা পেয়ারা বা এমন ধরনের কোনো গাছের ওপর ওই মানুষটি বসা, আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা। একটা পাহাড় সামনে, স্যান্ডেল ফেলে আমরা সোজা দৌড় দিলাম সেই দিকে। লোকটা আমাদের দিকে পেয়ারা ছুড়ে দিচ্ছে আর উদ্যম ভাবে হাসছে। আমরা দৌড়াচ্ছি। আমাদের সামনে সরু একটা ঝাড়ের ঝাড়, ঝাড়ের মধ্য দিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের পা চলছে না। স্বামী আমার সামনে, আমার চোখে পানি। স্বামীর হার্টের সমস্যা। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, চামড়া ছিলে যাচ্ছে বিভিন্ন খড়ের মতো খসখসে গাছের পাতার আঘাতে। সামনে টেলিটক পাহাড় আর টাওয়ার দেখা যাচ্ছে। আমরা দৌড়াতে দৌড়াতে ওখানে এসে পিছু তাকিয়ে দেখলাম, না, কিছু নেই। স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ পেছন থেকে স্বামীর মাথার পেছনের অংশে একটা পেয়ারা এসে ওর মাথায় সজোরে আঘাত করল। ও আঘাতে বসে পড়ল। আশ্চর্যজনক ভাবে সাথে সাথেই উল্টো দিক থেকে আর একটা আসলো আমার দিকে। আমার হাঁটুতে লেগে জিনিসটা গলে গেল। গন্ধে বুঝলাম এইটা গাব ফল। স্বামী নাড়াচাড়া করতে পারছে না। আমি চিৎকার শুরু করে দিলাম, হেল্প হেল্প। রাস্তায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। ভাই বলেছিল পাহাড় থেকে একটা সিঁড়ি আছে, মূল রাস্তায় আসতে 5 মিনিটের কম সময় লাগবে। আমি দিশেহারা হয়ে ছুটছি, রাস্তা পার হচ্ছি না। দূরের ল্যাম্প পোস্টের আলোতে ছায়া ছায়া ভাবে আমি সেই দূরের পাহাড়টিকে দেখছি এবং পাহাড়ের থেকে সিঁড়ি দেখতে পেলাম। স্বামীকে আমি টেনে টেনে নিয়ে আসছি আর জোরে জোরে চিৎকার করছিলাম। এত নিঃস্ব অবস্থায় আমাকে আগে কখনো আর পড়তে হয়নি। সমাজ বিজ্ঞান অনুষদের সামনের রাস্তা দেখা যাচ্ছে। একটা গার্ড দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে টর্চ হাতে করে। আমাদের দুজনের চোখে পানি, শরীর বৃষ্টি আর ঘামে ভেজা। দুজনেই রাস্তায় বসে পড়লাম। রাস্তায় 5-7 জন মানুষ আর রিক্সা চালকেরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তখন একটা সাইনবোর্ডে দেখলাম নিরাপত্তার কারণে এই পাহাড়ে ওঠা নিষেধ। ওনারা আমাকে ক্যান্টিনের ছাউনিতে বসালেন, কলা খেতে দিলেন। আমাদের মুখে কোনো কথা নেই, কথা বলার পরিস্থিতিতেও আমরা ছিলাম না। একজন রিক্সা চালক বললেন, ওদের সাথে খারাপ কিছু হয়েছে। আমাদের পকেটে হাত দিয়ে দেখলেন, বললেন, ফোন, মানিব্যাগ তো সবই আছে, তার মানে ছিনতাই হয়নি। তখন স্বামী আমাদের সব ঘটনা বললেন। গার্ড বলল, এখানে আগে ছিনতাই হতো অনেক বেশি, অনেক সময় মানুষকে হত্যাও করা হতো। অনেকে এমন অশুভ শক্তির প্রভাব এখানে ফিল করে, তেমনই কিছু একটা কবলে হয়তো আপনারা পড়েছিলেন। ওনারা পাশের হল থেকে একজন হুজুর ভাইকে ডেকে নিয়ে এসে পানি পড়া দিলেন। একজন রিক্সা চালক ঠিক করে দিয়ে আমাদের হলে পৌঁছে দিলেন। আমরা কাউকে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকি, কি হলো আমাদের সাথে, কি হলো? এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি। পরের দিন আমরা দুজনে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসায় চলে আসি। দুজনে কিছুদিন জ্বরে ভুগেছিলাম। আমরা দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর স্বামী আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ও এখনো ওই পাহাড়ে ঘুরতে যায় বন্ধুদের সাথে। অনেক খুঁজেছে ওই গাছটা, কিন্তু আর খুঁজে পায়নি। স্বামীর কাছে ক্যাম্পাসের আরো অনেক ঘটনা আছে, চাইলে পাঠাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।
এই বলে শেষ করেছেন নাফি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা আশা করব যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাকি ঘটনাগুলো আপনার মাধ্যমে পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ও আচ্ছা সামি, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য, সেই সাথে আগামী ঘটনাগুলোর জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। আশায় আছি ঘটনাগুলো পেয়ে যাব দ্রুত। চলুন আমরা ফিরে যাই আমাদের পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি অডিও ক্লিপ, চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম অনিকেত। এটা একটা ছদ্মনাম এবং সঙ্গত কারণে আমি আমার ছদ্মনামটি ব্যবহার করছি। কিন্তু আপনার যদি আমার সত্যিকারের নাম পরিচয় জানার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে ইমেইলে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনি যদি লিঙ্কডিন অথবা সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন, তাহলে আমাকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনে পেয়ে যাবেন। তো অনেক বছর পরে খুব রিসেন্টলি আবার নতুন করে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, বিকজ যখন ছোট ছিলাম বাংলাদেশে থাকতে, তখন 2011-12 ইফ আই এম নট রং, ওই টাইমটাতে আপনি তারপরে সুমন ভাই ওনাদের প্রোগ্রামটা শুনতাম রেডিও ফুর্তিতে। খুব মজা লাগতো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। প্রত্যেক আই গেস ফ্রাইডেতে আমরা শুনতাম এগুলো। তো ইদানিং ইউটিউবের বদলতে আপনার ভয়েসটা আবার শুনতে পাচ্ছি, সেম ওল্ড ক্যাচি ভয়েস, খুবই ভালো লাগে গল্পগুলো। ইউর এ গ্রেট স্টোরি টেলার, নো ডাউট, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম বাংলাদেশ অফকোর্স। তো যে বিষয়টা আজকে ইন্সপায়ার্ড লাগছে, মনে হচ্ছে যে কিছু নিজের জীবনে, নিজের পরিবারের মানুষদের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প বলি। তো প্রথম গল্প হিসেবে শুরু করতে চাই একটি ঘটনা দিয়ে। তো সময়কালটা ছিল 2018। ওই সময়ে আমার স্ত্রী, আমার তৎকালীন যে ফিয়ান্সে ছিলেন, বর্তমান স্ত্রী, তো তিনি পড়াশোনা করতেন মালয়েশিয়াতে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে, আর আমি পড়াশোনা করতাম নর্থ আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে। তো ওই সময়টাতে আমাদের কিছুদিনের জন্য একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর মালয়েশিয়া এবং আর আমি যে দেশে থাকতাম নর্থ আমেরিকাতে, তো অনেকটা অলমোস্ট দিন রাতের ব্যবধান। দ্যাট মিনস যে যদি এখানে যদি রাতের 12টা, দ্যাট মিনস হয়তো নর্থ আমেরিকাতে রাতের 12টা হবে গিয়ে মালয়েশিয়াতে হয়তো দুপুর 3টা এরকম। তো একটা সময়ের ব্যবধান তো ছিল। তো যে দিনকার ঘটনা, সেই দিনকার ঘটনাটা বলি আপনাদেরকে। আমার স্ত্রী থাকতেন ইউনিভার্সিটি হোস্টেলে, আর ওর ইউনিভার্সিটি হোস্টেলটার বর্ণনা যদি দেই, তো বিল্ডিংটা ছিল একটা স্কয়ার শেপ বিল্ডিং। মাঝখানের জায়গাটাতে কিছু কমন গ্রাউন্ড, মানুষজন ঘোরাফেরা করার জায়গা, একটা বিশাল একটা কমন গ্রাউন্ড, অনেক বড় একটা বিল্ডিং, স্কয়ার শেপ। আর তার যে রুমটা ছিল, সেই রুমটার এক্স্যাক্টলি অপোজিটে, মাঠের অপোজিটে যে রুমটা ছিল, ওই রুমটা ছিল হন্টেড। তো হন্টেড ছিল বিকজ অনেক বছর আগে একটা চাইনিজ স্টুডেন্ট, মালয়েশিয়াতে অনেক চাইনিজ স্টুডেন্টসরা পড়াশোনা করে, যারা হয়তো ওখানে পড়াশোনা করার দ্বারা জানেন। তো একটা চাইনিজ স্টুডেন্ট, সে অনেক বছর আগে ওই রুমটাতে সুইসাইড করে, এবং এরপরে ওই রুমটাতে যারাই থাকতে চেয়েছে তারা থাকতে পারেনি। খুবই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। আর মালয়েশিয়াতেও আমাদের দেশের মতোই এইসব বিষয় অনেক অহরহ ঘটে থাকে। প্রত্যেক পাড়া মহল্লায় এইসব গল্প খুবই প্রচলিত। এসব ব্ল্যাক ম্যাজিক বলেন, তাবিজ বলেন, জিন বলেন, এসব অনেকগুলো ঘটনা আমাদের মতোই সিমিলার। ওরাও মুসলিম, আমরাও মুসলিম, কিছু বিষয় তো অফকোর্স মিলে যায়। তো যে কারণে ওদের কিছু কুসংস্কার তো অবশ্যই আছে আমাদের মতোই। তো সবকিছু মিলিয়ে ওই রুমটাকে সিলগালা করে দেওয়া হয়। ওই রুমটাতে কোনো স্টুডেন্টদেরকে আর থাকতে দেওয়া হতো না। ইনফ্যাক্ট ওই রুমটার আশেপাশের রুমগুলোতেও কেউ থাকতে চাইতো না। মেক সেন্স করে যে আমি চাইবো না যে আমি এমন একটা রুমের পাশের রুমে থাকি যে রুমটাতে রাতের বেলা কেউ একজন নিজেকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। সো খুবই একটা ভয়ের ব্যাপার হবে থাকাটা। ভূতের জন্য তো আর রুমের মাঝখানে পার্টিশন ডাজন্ট ম্যাটার। তো
যে কারণে ওই রুমটার আশেপাশের কয়েকটা রুমেও কেউ থাকতো না। তো যে রাতের ঘটনা, সেই রাতে আমার খুব স্পষ্ট মনে আছে ওই দিন আমার এক্সাম ছিল, আমার ফাইনাল এক্সাম ছিল একটা। আমার এক্সাম শেষ হবে, ওটা পরে আসছি। তো আমার এক্সাম ছিল, আমার ওয়াইফে পড়াশোনা করছিল, ওদের মালয়েশিয়াতে তখন রাত, তখন আমার দিন। তো তার হঠাৎ রাতে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো সে তখন রাত আনুমানিক, ওর ওখানে তখন রাত আনুমানিক 1-1:30 এরকম হবে। সে রাত জেগে পড়াশোনা করতো, সো মোস্ট অফ দ্য রাত সে অলমোস্ট ভোরেই ঘুমাতো নামাজ পড়ে। তো সে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। রুম থেকে বের হওয়ার পরে ওর মনে হলো যে ওর এক্স্যাক্টলি অপোজিটে, মাঠের অপর প্রান্তে যে ওর যে হন্টেড রুমটা, ওইটার সামনে একটা কিছু মুভমেন্ট। তো ও তো মুভমেন্টটা দেখে শুরুতে ভাবলো হয়তো যে ওর যেহেতু রুমে অনেক আলো ছিল, আর বাইরে যেহেতু প্রত্যেকটা রুমে সবাই ঘুমাচ্ছে, করিডোর অন্ধকার, সবকিছু অন্ধকার, হয়তো এই কারণে আলোর ডিফারেন্সেস এর কারণে তার কাছে মনে হয়েছে আর কি যে অপোজিট সাইডের, মাঠের অপোজিট সাইডের যে রুমটা, সেই রুমটাতে একটা মুভমেন্ট। দেন ও খুব বেশি পাত্তা দিল না, বাট যখনই সে তার ঘাড় ঘুরিয়ে সে আবার করিডোর ধরে হাঁটতে থাকবে, সে রুম থেকে বের হয়ে বাম দিকে সোজা হাঁটলেই করিডোরের শেষ মাথায় হচ্ছে তার ওয়াশরুম। তো সে করিডোর ধরে হাঁটতে থাকবে, এমন সময় হঠাৎ করে জাস্ট ওর মনে হলো যে ওর পায়ের নিচে খুব নরম কিছু একটা স্পর্শ সে পেল। সে আটকে উঠলো। আটকে উঠার পরে সে আবছা আলোতে দেখলো যে ওর একটা বিড়াল ছিল, এবং বিড়ালটা উপর সে পাড়া দিয়ে দিল। তো বিড়ালটা তার একটু দূরে গিয়ে সে খুব রাগ নিয়ে, খুব ফিউরি নিয়ে তার দিকে, আমার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে, যেভাবে বিড়ালটা রেগে গিয়ে গড় করে ওরকম করে গড় করছিল। তো দ্যাট টাইম মাই ওয়াইফ ওয়াজ প্যানিকিং। ফার্স্ট অফ অল, ও শুরুতে পাত্তা দেয় নাই যে ওর অপোজিট রুমটাতে, হন্টেড রুমটার সামনে কোনো একটা মুভমেন্ট, সেটাকে পাত্তা দেয় নাই। উইদিন ফিউ সেকেন্ডস ওর পায়ের নিচে একটা বিড়াল চাপ খায়, এবং বিড়ালটা ওদিকে তাকিয়ে থাকে। রাতের একটা ওইরকম একটা মুভমেন্ট, 1:32 অ্যারাউন্ড 10টাতে একটু ভয় পেয়ে যায়। কারণ স্টোরি তো আছে, ওই হোস্টেলে অনেক স্টোরি, মালয়েশিয়ার প্রত্যেকটা মনে হয় হোস্টেলে মনে হয় অনেক স্টোরি আছে। তো সে অনেক ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হয়ে কি হঠাৎ করে সে কি মনে করে জানি সেই রুমটার দিকে আবার তাকালো। বিড়ালটা তো তার সামনে ছিল, ওদিকে রাগ করে তাকিয়ে আছে, বাট ও কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার ওই রুমটার দিকে তাকালো। এন্ড দেন যেটা দেখে, সেটার জন্য সে কোনো দিন প্রস্তুত ছিল না, দুনিয়াতে কেউই ওটা দেখার জন্য প্রস্তুত থাকবে না। সে দেখে যে ওই রুমটার সামনে থেকে, এক্স্যাক্টলি একদম সোজা আর কি, ওই রুমটার সামনে থেকে কিছু একটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছে। ওটা একটা অবয়ব। তো আমার ওয়াইফ যেন আমাকে তখন বললো যে সেটা একটা সাদা, একটা কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, একটা সি থ্রু করা যায় এরকম একটা অবজেক্ট, মানুষের শেপে ফ্লোট করে তার রুমের দিকে, তার দিকে ফ্লোট করে ভেসে আসছে, এগিয়ে আসছে। এবার তো তার তো ভেতরের সব হিম হয়ে গেছে, তার রক্তহীন হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেল, প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা যেটা, সে আমাকে যেটা বললো যে ওই শেপটা দেখতে ক্যাসপারের মতো ট্রান্সপারেন্ট একটা হোয়াইটিশ একটা অবজেক্ট, যেটা থেকে সি থ্রু করা যায়, কিন্তু খুব বিচ্ছিরি বিদঘুট একটা চেহারা। সে অন্ধকার খুব বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না, বাট যে যতটুকু দেখে বুঝলো যে আমরা ভূতের সিনেমাগুলোতে খুব বিচ্ছিরি যেরকম চেহারাগুলো দেখি ভূতের, সামথিং লাইক দ্যাট, খুবই আনইউজুয়াল একটা চেহারা ওর দিকে এগিয়ে আসছে। অলমোস্ট মাঠ ক্রস করে, হাফওয়ে ক্রস করে ফেলেছে মাঠটা, আর হাফওয়ে ক্রস করলে তার রুমের সামনে চলে আসবে। এবার তো সে তো অনেক বেশি ভয় পেয়ে গেল। সে সাথে সাথে আবার বিড়ালটার দিকে তাকালো। এগুলো সব ঘটছে ধরেন কয়েক মিনিটের ব্যবধানে। আমি ডিসক্রাইব করছি দেখে মনে হচ্ছে অনেক লেন্দি, বাট আসলে এগুলো সবগুলি কয়েকটা মিলি সেকেন্ডের মধ্যেই এই দৃষ্টিগুলো, এই অবজেক্টগুলো দৃশ্যমান হচ্ছিল। সে সাথে সাথে আবার করিডোরের দিকে তাকালো, দেখলো বিড়ালটা নেই। মানে তো কোথাও নেই, কোনো চিহ্ন নেই বিড়ালের, নাই।
দেন ওর তো অলমোস্ট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা। ওর আর সাহস নাই, নড়ার শক্তি নাই, বাট সে সমস্ত শক্তি জোগাড় করে যে দোয়া কালাম ওর মনে আছে, ওর কিছু একটা পরে সে একটা একদম দৌড়ে সে তার রুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে তার রুমে তো আগে থেকে আলো জ্বলছিল, সে সাথে সাথে তার রিডিং ল্যাম্প গুলো জ্বালিয়ে দিল, তার রুমমেটের রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে দিল। মানে তারা দুজন থাকতো রুমে। ওর রুমমেট ওই সময় চাইনিজ নিউ ইয়ারের জন্য তার গ্রামের বাড়িতে গেছিল, মেয়েটা মালয়েশিয়ান ছিল, তো ওর রুমমেটের রিডিং ল্যাম্পটাও জ্বালিয়ে দিল। মোটামুটি যত বেশি আলো ফকফকা করে রাখা যায় যাতে সে কম ভয় পায়। আর দেন ও হচ্ছে ওই হোস্টেলে ওর আশেপাশের যে বান্ধবীরা থাকে অন্যান্য রুমে, সে ওদেরকে কল করার ট্রাই করতে থাকলো। সে সবাইকে কল দিচ্ছে কিন্তু কেউ কল ধরছে না। আর এর মাঝখানে যেটা হলো যে উইদিন কাপল অফ মিনিট ও কাপল অফ সেকেন্ডস ওর রুমের দরজাটার মধ্যে খুব জোরে জোরে আঘাত করা হচ্ছে, খুব জোরে জোরে শব্দ করে বাড়ি দেওয়া হচ্ছে। আমরা যেরকম প্রচন্ড ফিউরি, প্রচন্ড এগ্রেশন নিয়ে যদি আমরা কোনোটা দরজায় লাথি দেই বা আঘাত করি বা খুশি দেই খোলার জন্য, কাইন্ড অফ ওরকম কনসিস্টেন্টলি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। দরজাটা কাঁপছে পর্যন্ত। তো সে তো ভয়ে আতঙ্কে শেষ, একদম অবস্থা খারাপ। মিনটাইম ও ফ্রেন্ডদেরকেও ফোন করছে, কেউ ফোন ধরছিল না। আর সে কি করবে বুঝতে না পেরে সে সাথে সাথে করে তার ফোন থেকে মানে ইউটিউবে গিয়ে আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল। দেন সে যখন ছেড়ে দিল ইনস্ট্যান্টলি মানে ওর মাথায় যেটা আসলো সেটা হচ্ছে হয়তো যে যেহেতু এটা একটা স্ট্রং, আমাদের মুসলমানদের জন্য আয়াতুল কুরসি খুব একটা স্ট্রং একটা বিষয়, যেটা আমরা এরকম বিপদে পড়লে শুনি বা পড়ি যাদের মুখস্থ আছে। তো সে খুব জোরে শব্দ করে ছেড়ে দিল যেন ওই অপশক্তিটা যেন তার থেকে দূরে থাকে। সে যে টাইমটাতে সেটা ছেড়ে দিল, ইনস্ট্যান্টলি ওই দরজা ধাক্কানোটা বন্ধ হয়ে গেল। ইট ওয়াজ এ রিলিফ। আর সে তো তাও আতঙ্ক, ভয়ে, কান্নাকাটি, সে কি করবে সে কিছুই জানে না। লাইক শি ওয়াজ ফিলিং রিয়েলি রিয়েলি হেল্পলেস ওই মোমেন্টে। তার রুমমেট পর্যন্ত নাই। ইনফ্যাক্ট ওর আশেপাশের যে কয়েকটা রুম, ওই রুমের মধ্যেও খুব বেশি মানুষজন না, হয়তো 2-1 আছে বা কার আছে সে নিজেও জানে না, কারণ সবাই ওই যে চাইনিজ নিউ ইয়ারের জন্য ছুটিতে যাচ্ছে এরকম। তো এই যখন ওর ফোন আয়াতুল কুরসি চলতেছে বা ওর রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে, ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে, ওই মোমেন্টটাতে ও এতক্ষণ একটু আগে যাদেরকে ফোন করছিল তাদের মধ্যে থেকে ওর একটা বান্ধবী ওকে ফোন ব্যাক করে যে ওই হোস্টেলের একদম দূরের একটা ব্লকে থাকে, বা মনে হয় ওই হোস্টেল একদম দূরের কোনো ব্লক, এরকম কিছু একটা একটু ডিস্টেন্সে থাকে। তো ও ফোন ব্যাক করলো। ফোন ব্যাক করার পরে তখন আমার ওয়াইফ তাকে সবকিছু যতটা দ্রুত পারা যায় সব ভয়ে ভয়ে কান্নাকাটি করে করে মানে সবকিছু যত ফাস্ট বলা যায় সব বললো। বলার পরে বললো যে মানে she needs help, এবং ও বললো যে কাউকে নিয়ে এসে যেন ওকে যেন উদ্ধার করা হয়, কারণ সে রুম থেকে বেরোতে পারছে না। তো যে টাইমটাতে ওর বান্ধবী ফোন করে ওকে, ওই টাইমটাতে তো ওর সুরাটা তো বন্ধ হয়ে যায়। ওর ফোনের সুরাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার রুমের দরজাতে আবার আঘাত পড়তে শুরু করে। এবং এবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার নতুন কিছু অ্যাড হয় ওই আঘাতের সাথে। এবার একজন খুব করুণ সুরে, একদম খুব একটা স্যাড একটা টোনে খুব করে করে কান্না করে করে তার নাম ধরে ডাকছে। মনে হচ্ছে কেউ খুব ব্যথায় কাতরে কাতরে তার নাম ধরে ডাকছে। সে তো আরো বেশি ভয় পেয়ে গেল। ইনস্ট্যান্টলি সে তার ফোন থেকে আবার ইউটিউবে ঢুকে সুরাটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটু আবার ওটা কমে গেল। নো ওয়ান ওয়াজ ব্যাঙ্গিং দ্য ডোর এনিমোর। মিন টাইম ওর যে রুমমেটরা ছিল ওরাও আসতেছে। এখন ওদের আসতে যে সময়টা লাগে, ওরা একটু দূরের ব্লকে ছিল দেখে, তো ওদের আসতে ধরেন গিভ অর টেক হয়তো 7-8 মিনিট লাগবে এরকম। ওই ওদের আসার ওই মুভমেন্টটার যে ডিফারেন্সটা, ওই মুভমেন্টে আমারও এক্সাম শেষ হয়েছে, আমার
আমার এখানে তখন দিন ছিল, ওর ওখানে রাত ছিল। আমার এক্সাম শেষ হয়েছে, আমি এক্সাম শেষ হলো, আমি জানি ও তো বাসায় আছে, রুমে আছে। তো আমি ওকে ফোন দিলাম, ভিডিও কল। আমি ওকে ভিডিও কল দিলাম হোয়াটসঅ্যাপে। আমি দেখি ওর রুমের মধ্যে অনেক আলো। আমি বললাম যে কি ব্যাপার, সব এত রাতে সবকিছু এভাবে জ্বালিয়ে রাখছো কেন? তুমি কি ঘুমানোর প্ল্যান করছো নাকি কি তুমি ঘুমাবো না? তো সে বললো যে সে আমাকে খুব ব্রিফলি বললো যে এই সিচুয়েশন এসব হয়েছে ওর সাথে, যত দ্রুত পারা যায় সে আমাকে ব্রিফ করলো। ও আমাকে ব্রিফ করতে করতে যেটা হলো, হঠাৎ করে আমি ভিডিও কলে ছিলাম হোয়াটসঅ্যাপে। তো আমাদের যে ভিডিও কলের যে স্ক্রিনটা, এটা হঠাৎ করে নাইট ভিশনের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। এমন না যে আমরা কেউ নাইট ভিশন অন করেছে, আই ডোন্ট নো আইফোনে কি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কি নাইট ভিশন অন করা যায় কিনা, আই হ্যাভ নো আইডিয়া। আমি করি নাই ইন্টেনশনালি, ওর তো করার প্রশ্নই আসে না। কিন্তু অল অফ এ সাডেন আমাদের ভিডিও কলের স্ক্রিনটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। আমি তাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছি ফোনে, সে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছে ফোনে। ইনফ্যাক্ট আমি যখন এই কথাটা বলছি, আই ক্যান ইজিলি রিকল দ্য সেম টাইম, সেম সিচুয়েশন। এভরি টাইম আই রিকল দ্যাট, আই গেট দ্য সেম ওল্ড গুজবাম্প। এটা একটা দৃশ্য ছিল আমার জন্য। দেন ও তো আরো বেশি ভয় পেয়ে যায়। ও চিৎকার করছে যে তুমি কেন সাদা কালো হয়ে গেল, তুমি কেন সাদা কালো হয়ে গেল, আমার ফোনে ঢুকে গেছে এটা, আমার ফোনে ঢুকে গেছে এটা, এসব বলে সে চিৎকার করছে। আমি বললাম যে কাম ডাউন, কিছু একটা হয়েছে, হয়তো একটা গ্লিচ, হয়তো ফোনের সমস্যা, কোনো না কিছু একটা হয়েছে, তুই প্যানিক করার কিছু নাই, কাম ডাউন। আমি ওকে সব কথা বলছিলাম, বিকজ এট দ্য সেম টাইম আই ওয়াজ অলসো টেরিফাইড। আমি কেন টেরিফাইড ছিলাম? কারণ আমার এখানে দিনের বেলা সাদা কালো হওয়ার কোন প্রশ্ন আসে না, নাইট ভিশন অন হওয়ার কোনো কারণই নেই, বা আমি নিজে ইন্টেনশনালি করে নেই, সেও করে নাই। আর তার চেয়ে বড় কথা, আমি দেখতে পাচ্ছি তার চোখগুলো একদম টকটকে লাল, টকটকে লাল অ্যাজ ইন চোখ ওঠার পরে খুব ভয়ঙ্কর রকম লাল হয়ে যায় না চোখগুলো, এরকম লাল। তার সবকিছু সাদা কালো, তার চুল, চেহারা, তার মুখ, তার সবকিছু সাদা কালো দেখাচ্ছে, শুধুমাত্র তার চোখগুলো লাল। আমি ভয়ে আমার তখন গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে যায়, কিন্তু আমি ওকে বুঝতে দিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছি যে ও যেন একটু সাহস পায়। আমি বলছি যে দেখো, ওদের যে রেসিডেন্সিয়াল টিচার থাকে হোস্টেলে, ওদের প্রক্টর বা যে থাকে হোস্টেলে, একটা টিচার থাকে রেসিডেন্সিয়াল টিচার মেয়েদের দেখাশোনা করার জন্য। তো আমি বললাম যে দেখো, তোমাদের সুপারভাইজার আসছে, হোস্টেল সুপারভাইজার আসছে, একটু ওয়েট করো, আমি ফোনে আছি, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি হিয়ার। আমি ওকে সব কথা বলছি, সে কান্না করছে। তার I was feeling that was not her. I mean, আমি জানি না স্ক্রিনে আমি কাকে দেখছিলাম। I don't think it was her. এবং I don't think she was also looking at the same me. কারণ সে বলছে তোমার চোখগুলো এখানে ভয়ঙ্কর লাল দেখাচ্ছে। That means আমি ওকে যেভাবে দেখছি, ও আমাকে সেম টু সেম দেখছে। আমার চোখ লাল, বাকি সবকিছু সাদা কালো। আমার তো প্যানিক হচ্ছিল দিনের বেলা। আমার আশেপাশে আমার ক্লাসমেটস, আমার সবাই, এত লোকজন আশেপাশে, একটু দূরে যারা, একটু আশেপাশে সারাউন্ডিংস, ওর কথা চিন্তা করে I thought, I feel so bad for her, poor thing. Then ওর অলমোস্ট সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, বা এরকম, ও ফোনের দিকে তাকাতে পারছে না, আবার ফোন কাটতে পারছে না, বিকজ আমি ফোন আছে, একটা সাহসের ব্যাপার। আলহামদুলিল্লাহ ওর এসবের মাঝখানে, ওই সময়টার মধ্যে ওর বান্ধবীটা, হোস্টেল সুপারভাইজার প্লাস যে যারা মেট থাকে হোস্টেলে, ওদেরকে নিয়ে আরো দুইজনকে নিয়ে ওর রুমে আসে। রুমে এসে দরজা নক করে ওকে ডাকতে থাকে। তো ফার্স্টে ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল সেম জিনিসটা আবার হয়তো নক করছে, আবার হয়তো ডিস্টার্ব করছে, এরকম। তো পরে যখন ওরা আবার ফোনও দিচ্ছে, দেন ও রিয়েলাইজ করলো যে আচ্ছা ঠিক আছে, না ওরা আসছে। আমাকে বললো যে ওরা আসছে, বললাম যে ওকে ফাইন, ইউ আর ইন সেফ হ্যান্ডস নাও, ভয়ের কিছু নেই। দেন ওরা ওকে স্কোর করে নিয়ে গেল। স্কোর করে নিয়ে যাওয়ার পরে ওকে বলা হলো যে তুমি ফর টুনাইট তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকো, তোমার বান্ধবীর সাথে থাকো। আর ওর বান্ধবীর যে রুমটা ছিল, ধরেন 5-6 জন মেয়ে থাকে, এরকম একটু বড় রুম, এই বাঙ্ক বেড গুলা দেয়া।
তো ওরকম রুম, ও ভাবলো আচ্ছা ঠিক আছে, ওগুলো তো কি বলে, ওখানে রুম গুলো তো অনেকগুলো মানুষ থাকে, বাঙ্ক বেড, তো অ্যাটলিস্ট লোকজন থাকলে হয়তো এই জিনিসগুলো আমাকে কোনো ডিস্টার্ব করবে না। দেন সে বান্ধবীর সাথে গেল। তো বান্ধবীর সাথে গেল, ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, এইসব সিচুয়েশন মাঝখানে আমার সাথে কথা বললো, ও প্যারেন্টসদেরকে বললো, ওরাও ভয় পাচ্ছে। দেন এসব করতে করতে ওর ওখানে তখন রাতের 3:30 4টা বেজে যায়, 3:30 মতো বেজে যায়। তারপর সে ঘুমাতে চলে গেল। আমি আমার ক্লাসে ব্যাক করলাম, আমার যে কাজ ছিল কাজে ব্যাক করলাম, মনে না ক্লাস ছিল আমার, আমি আমার রেগুলার রুটিনে ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আচ্ছা ঠিক আছে, ও শুয়ে পড়লো। ওই ঘটনাগুলো এইখানেই শেষ হয়ে গেলেও মানে বিষয়গুলো সমাধান হয়ে যেত, বা সেগুলো সলভ হয়ে যেত। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে সে, তার চোখ লেগে আসে, সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে তার মনে হলো যে ওই রুমটাতে অনেকগুলো কুয়াশা, অনেক কুয়াশা। এখন ওর থেকে তখন ঘুমিয়ে গিয়েছিল অলরেডি, মানে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছিল, নাকি সে কি আসলে জেগে থেকে দেখছিল, সে সেটা রিকল করতে পারে না, সে এখনো সেটা রিকল করতে পারে না। তো তার মনে হলো যে অনেকগুলো কুয়াশা, একটা ভ্যাপসা গন্ধ রুমের মধ্যে। সে একটু মাথা ঘুরিয়ে দেখে যে আশেপাশে তার রুমে কেউ নাই বলতে সে যে রুমে শুয়েছে, তার বান্ধবীর রুমে, ওই রুমটাও ওর কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে না। ওইখানে কোনো বেডস নাই, ওখানে কোনো লোকজন নাই, কিছু নাই। সে একলা একটা রুমে সেন্ট্রালে শুয়ে আছে একটা বেডের মধ্যে, এবং চারপাশে কুয়াশা। হতে পারে সে তার স্লিপ প্যারালাইসিস হচ্ছিল বা কিছু একটা এরকম, বাট শি ওয়াজ প্যানিকিং, শি ওয়াজ ইন আ সিচুয়েশন। এন্ড দেন ওর মনে হলো যে ওর রুমের ঠিক ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে। ওর বিছানায় শুয়ে আছে, ওর ফেসের ঠিক পাশে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে। ও জাস্ট একটু মাথা ঘুরিয়ে দেখে যে বিইংটা ফ্লোট করে ওর দিকে এগিয়ে আসছিল ওই হন্টেড রুমটা থেকে, ওই বিইংটা ওর মাথার কয়েক ইঞ্চি দূরে, ওর মুখের কয়েক ইঞ্চি দূরে হাঁটু গেড়ে বসে ওর দিকে তাকিয়ে আছে এবং খুব বিচ্ছিরি ভাবে হাসছে। ও আর পারেনি, ও এতক্ষণ পর্যন্ত খুবই স্ট্রং একটা মেয়ে, কিন্তু সারা রাতের যুদ্ধের পরে ওই মোমেন্টটাতে সে ধরে রাখতে পারে নাই, তার সে আনকনসিয়াস হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। এখন সে জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা ওর বান্ধবীরা সবাই ক্লাসে যাওয়ার জন্য বা রেগুলার রুটিন লাইফে ব্যাক করার জন্য সবাই রেডি হচ্ছে, কিন্তু দেখে যে ও ঘুম থেকে উঠছে না, সে নড়াচড়াও করছে না, এবং তার চোখ বন্ধ, কিন্তু হালকা করে তার, অনেক সময় হয় না যে চোখ পুরোপুরি বন্ধ হয় না, কিন্তু হালকা আধা খোলা রেখে আমরা ঘুমাই, বা এরকম কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘটে, এরকম করে হালকা খোলা রেখে ওর মুখটা হা হয়ে আছে। মানে ওর বান্ধবীর কাছে মনে হয়েছে যে ওটা ওটা একটা ন্যাচারাল ওয়ে অফ স্লিপিং না। দেন সে ওকে ডাকতে আসে যে ক্লাস আছে কিনা বা চেক করার জন্য, যে আমরা চলে যাচ্ছি বা কিছু একটা ইনফর্ম করার জন্য ওকে ডাকতে আসে যে উঠো। কিন্তু আমার ওয়াইফ তখন উঠে না, সে উঠে না। তাকে ধাক্কানো হয়, তাকে তুলে বসিয়ে দেওয়া হয়, সে তাও তার ঘুম ভাঙছেই না লিটারালি। তো এই সিচুয়েশনে এরা তো আরো ভয় পেয়ে যায়, মেয়েদের ভয় আতঙ্কের সাথে তো কান্নাকাটি শুরু হয়ে যায়। একটা খুব একটা সিচুয়েশন হয়ে গেল ওই ব্লকটা তো ওই মুহূর্তে। তো সাথে সাথে আবার হোস্টেল সুপারভাইজারকে জানানো হলো। তো দিনের বেলা যে হোস্টেল সুপারভাইজার থাকেন তিনি অনেক ধার্মিক একজন মানুষ, সবসময় মালয়েশিয়ান নর্মালি এমনি ধার্মিক হয় আমাদের দেশের মানুষের মতোই। তো উনি এসে তো ওর কানে কানে অনেকগুলো দোয়া সূরা পড়তে থাকলেন। পড়তে একটা সময়ে আমার ওয়াইফের জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পরে সে পরে আমাকে যেটা বললো যে ও শুধু একটা লাইন ওর মনে হয়েছে যে সে তার ঘুমের মধ্যে কেউ তাকে বললো যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এটা শোনার পরে সে ঘুম থেকে উঠেছে। কিন্তু ওই হোস্টেল সুপারভাইজার নাকি অনেকক্ষণ ধরে 20-30 মিনিট ধরে নাকি সব দোয়া পড়েই যাচ্ছে। ওকে এবার ধাক্কা দিচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, তুলে দিচ্ছে, কিন্তু সে উঠছে না, এই অবস্থা।
তো বাট ও পরে যেটা বললো যে ওই একটা লাইন তার মাথার মধ্যে ঘুরছিল, দেন ওর মনে হলো যে সে উঠে যেতে হবে, দেন সে উঠে গেল। তো এই ঘটনা এতটাই ট্রমা তাকে দিয়েছিল যে সে অনেকদিন পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আমি যেভাবে গুছিয়ে বললাম সেভাবে গুছিয়ে মনে পর্যন্ত করতে পারছিল না। অনেকদিন সময় লেগেছে তাকে ওখান থেকে রিকভার করতে, ওই মেন্টাল স্টেট থেকে রিকভার করতে। তার ওই দিনই তার বাবা আসেন, এসে তাকে বাংলাদেশে নিয়ে যান। নিয়ে গিয়ে তাকে সাইকিয়াট্রিক দেখানো হয়, হুজুর দেখানো হয়, অনেক কিছু করা হয়, অনেক অনেক প্রসেসিং। ও অনেকদিন নাইটমেয়ার, ও সারা রাত ঘুমাতো না ভয়ে, সারাক্ষণ রুমে লাইট জ্বালিয়ে রাখতো, তার আশেপাশে মানুষজন থাকতে হতো। খুব একটা খুব ট্রমাটাইজড একটা সিচুয়েশনে সে অনেক দিন ছিল। আর ফ্যামিলি সাপোর্ট তো ছিল অফকোর্স, কিন্তু তার অনেক দিন লেগেছে ওই ট্রমাটা থেকে রিকভার করতে। অনেক কাউন্সেলিং এর প্রয়োজন হয়েছে, আমাদের রিলিজিয়াস টিচারদের কাছে অনেকবার যাওয়া আসা করতে হয়েছে, আমাদেরকে সাইকিয়াট্রিকদের কাছে যাওয়া আসা করতে হয়েছে, কম্বিনেশন করতে হয়েছে সবকিছু। আলহামদুলিল্লাহ একটা সময় সে রিকভার করে, এবং আলহামদুলিল্লাহ এখন সে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ এরপর থেকে আর ও কোনো ধরনের সিচুয়েশনই ফেস করে নাই, কোনো কিছুই ফেস করে নাই। কিন্তু যতবারই ও ওই মুভমেন্ট গুলো, এখন আমরা যখন গল্প করে মুভমেন্ট গুলো মাঝে মাঝে বন্ধুদেরকে ডিনার টেবিলে শেয়ার করি বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি, কথাগুলো বলি, আমাদের এখনো মানে আমি তো ওরটা জানি না, ওরটা ও বলতে পারবে, কিন্তু আমার ওই দৃশ্যের মধ্যে আমার স্মৃতিগুলো আটকে আছে। যে আমি একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, ভিডিও কল, এবং আমি দেখতে পাচ্ছি সাদা কালো একটা ইমেজ আমার ওয়াইফের, এবং তার চোখগুলো প্রচন্ড লাল। তো এই হচ্ছে আমার প্রথম ঘটনা আপনাকে পাঠানো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে না থাকে আমি ক্ষমা প্রার্থী। আমার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, আমি খুব বেশি ভেবেচিন্তে গল্প বলা শুরু করছি এরকম না। আমার মনে হয়েছে যে যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলা, তো খুব বেশি কঠিন হবে না, কিন্তু মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে এভাবে বলাটা একটা বিশাল একটা টাফ ব্যাপার। যারা খুব সুন্দর গুছিয়ে গল্প বলতে পারেন তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ। এটা একটা হিউজ একটা স্কিল, যেটা আমি আজকে মনে হয়েছে আমার মধ্যে একদমই নেই। সো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।